বাংলাদেশে কিন্তু একটা জেল হতে যাচ্ছে। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামী লড়াইটা আরো দ্বিগুণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের জন্য অনেকে দোয়া করেছে, অনেকে প্রার্থনা করেছে। বিশেষত ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, অনেক উপদেষ্টাও কাজ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা খুবই লাকি পার্সন, আপনাদের বিশেষ করে যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপর হাল ছাড়ে নাই। প্রত্যেকটা বারান্দা তারা ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে, আপনাদের আজাদির জন্য, মুক্তির জন্য তারা লড়াই করেছে। এবং এখানে যারা সামনে আছে তারাও দিনরাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য। অবশেষে আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওই দিন আমি যখন শহীদ মিনারে নামাজ পড়তে গিয়েছিলাম, শহীদের জানাজার নামাজা, তো ওনার মাথাটা হলো অর্ধেক খুলি ছিল না, চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এবং 64 জন ওনার মধ্যে নেই, থাইল্যান্ডে আছেন যারা মৃত্যু যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, প্রহর গুনছেন। এবং ওনার ওয়াইফের সাথে কথা হলো, ওনার ওয়াইফ আমাকে জানালো যে তার 3টা সন্তান আছে। এতদিন হসপিটালের বেডে বাচ্চাদেরকে দেখাইতে পারতো যে এটা তোমার বাবা, তো বাচ্চারা বলতো বাবার এই অবস্থা কেন, বাবা কি কথা বলবে না? তো উনি তারপরেও বললো যে আমি তো বাচ্চাদেরকে দেখাইতে পারতেছি, কিন্তু কয়েকদিন পরে তো আমি দেখাইতে পারবো না। এরকম অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আমরা নতুন একটি ডেমোক্রেটিক ফর্মের জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু যে বিষয়টা বাংলাদেশে, এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখেছেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা সেট আপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে বসে দিচ্ছে, বিভিন্ন জায়গা বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলে ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন, এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিভিউ করে নিয়ে আসা বলবেন আমি হলাম এমপি। ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপলা করে দিয়ে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোট গুলো হলো তারা চুরি করেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর, একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোন জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায়, ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের, তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, সেই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চান্দাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকু সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, শিলা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব,
যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করতে শুরু করব, যে সকল লোক চান্দাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলা করে এবং আমাদের 11 দলীয় জোটে হলো ভোট দিয়েছে তারা। আমরা আপনাদের কোনো কিছু দিয়ে এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তা আপনারা ভোট দিয়ে নতুন ভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থান ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি, গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন, এবং সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায় গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে। এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে, এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত, এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করব না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না, এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, যেমন সংস্কার। আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই, এতদিনে তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই। এটা তো অ্যাটলিস্ট এখন আপনাদের বিশ্বাস করা উচিত। এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভুল করেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাটা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে, এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না, রেটিফাই তো অনেক কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা, এবং দয়া করে আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার বন্ডল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফারফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো বাজে পরিস্থিতি আপনাদের হবে। আরেকটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপাইন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি, আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে। আওয়ামী লীগ যারা লেলাইয়া দিবে তাদেরকে আমরা আগে ধরবো, এবং বাংলাদেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবেন না। আওয়ামী লীগের বিচার হতে হবে বাংলাদেশে, সংস্কার হতে হবে, এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।
আমাকে প্রশাসনিক অফিস থেকে এই যে ভোট চুরির তারা সহযোগিতা করেছে, প্রিজাইডিং অফিসার থেকে তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস বেশি মনে ভালোবাসা সব লোকজন নিয়ে মত করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য। এটা কি আসলে কোন নির্বাচন? যে মানুষগুলা ভোট দিয়েছে সে মানুষগুলার আপনি ভোট চুরি করেছেন, এটা তো নতুন বাংলাদেশ আসলে হতে পারে না। আমরা আবার ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে, এবং যারা আজকে প্রবাস থেকে জেল থেকে ফেরত এসেছেন। আমাদের থেমে থাকলে হবে না, আপনারা এক জেল থেকে এসেছেন, আরো বড় জেলে এসেছেন। বাংলাদেশ নতুন জেলে হতে যাচ্ছে, যেখানে আমাদের ভাইদেরকে পাটা হাড্ডি টাড্ডি গুঁড়া করে দিতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সহিংসতা তারা উস্কে দিচ্ছে। এত 1 বছর 1.5 বছর করেছে চাঁদাবাজি মামলাবাজি, এখন তারা সন্ত্রাসী রাজত্ব বাংলাদেশে কায়েম করতেছে। চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি তো প্রস্তুতি নিচ্ছে। সব দুর্নীতিবাজ যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের নাম ছিল তাদেরকে আমরা শুনতে পাচ্ছি আবার এই মন্ত্রণালয়ের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কোনো নতুন বাংলাদেশ না। তো বিশেষত সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের উপরে কি হয় আল্লাহ জানে, আপনারাও ইয়া নাফসি করেন, রমজানে দোয়া করা শুরু করেন, দুরূদ পড়েন, তার কথা বলতে পারবেন নাকি বলবেন না বা পারবেন না। নতুন বাংলাদেশে আবার সেই ফেসিজম শুরু হতে যাচ্ছে, এবং আশা করবো যে আপনাদের লড়াই আপনারা জারি রাখবেন। আপনারা কারো কাছে বিবেক বর্গা দিবেন না, এবং আপনারা সেই শক্তি এবং সাহস দেখিয়েছেন। আপনাদেরকে আমরা সেলুট জানাচ্ছি, আগামী তারা আপনাদেরকে অনেক সেলুট জানাতে চাচ্ছি আমরা। মালিক কি বলছে, সম্পাদক কি বলছে, দরকার নাই শোনার। উনার পকেটে টাকা পাইছে, আপনি তো পান নাই। যে টাকা বেতন পান এই টাকা দিয়ে তো বাসা ভাড়া দিতে পারেন না। তো মালিকরাও বুক করছে, সম্পাদকরাও বুক করছে। তাহলে আপনিও বলেন, ওই যে দামের শেষে হলো টাকা খেয়ে অনেকে সাপলাগুলিতে অথবা দাঁড়িয়ে পাল্লা অনেকে বলছিল নাকি ভোট দিবে, আপনিও বলেন যে মালিকরা বলবেন আমাদের পকেটেও কিছু দেন, তারপরে তো কিছু অংশে টাকা আসবে দুর্নীতিবাজ মানুষের পকেটের টাকা। এই জন্য আমরা বলবো নতুন বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না, তাদের মোবাইল কেড়ে নেওয়া যাবে না, কোন প্রাণীকে লাথি মারা যাবে না। আমরা এগুলোর বিরুদ্ধে শক্তিশালী ইনশাআল্লাহ ভাবে দাঁড়াবো, এবং প্রবাসী ভাইদের সাথে এনসিপি আছে, থাকবে, ওনাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পথযাত্রা ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। রমজানে মসজিদে মসজিদে তারাবিতে দেখা হবে। হ্যাঁ, একটু আমরা একটা কর্মসূচি চালু করতেছি, 3টা কর্মসূচি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা আকাশে আমরা ইফতার করবো, 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব। যারা আমাকে ভোট দিয়েছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো, যে ভাই ওগুলা ছেড়ে যাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো। তো ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। বলেন ভাই। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমরা পারবো, আমরা দীর্ঘবাসীরা আছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি দীর্ঘবাসী কোনো স্বেচ্ছা মানুষ আসতে চায়, আপনারা তোমার আপনাদের ডাকবেন, ইনশাআল্লাহ আমরা দীর্ঘবাসীরা আছি, ইনশাআল্লাহ আমাদের ডাক সারা হবে, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ 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 আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছি। জি, ইসি যেটা জানিয়েছে তারা একটা ট্রাইব্যুনাল করবো। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, এসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জনের চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমিও আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্টদের সাথে কথা বলতেছি। আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা ট্রমাটাইজ, তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে, এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি, এবং সেখান থেকেও একটি ডেটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে,
এবং আমাদের জায়গা থেকেও কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায় জনগণের উপরে পকেটের টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাসের। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে, এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। তো ফলত আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি। আমাদের রাজনীতি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব থাকবো। নতুন সিস্টেম বাংলাদেশে গঠন করতে হবে, যাতে আগামীতে তারা ভোট চুরি না করতে পারে। আর যারা এখন ভোট চুরি করেছে, যারা তারা আবার পকেটের টাকা চুরি করতে না পারে, জনগণের উপরে নির্যাতন সহিংসতা না চালাতে পারে, সেই বিষয়ে আমরা মাঠে নামতেছি। ধন্যবাদ। দোয়া করবেন ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন নির্বাচন, আমি আপাতত এই রমজানে যে মানুষগুলো আমাকে ভোট দিচ্ছে তাদের কাছে যাইতে চাই, তাদের বাসায় দাওয়াত খাইতে চাই। অনেক কষ্ট করে তারা ভোট দিচ্ছে, তাদের সাথে আমি আরো কষ্ট করতে চাই, ইবাদত করতে চাই। এতটুকুই। আমি এখনো এই বিষয়ে চিন্তা করি নাই। অনেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এবং মানুষগুলো আসলে কান্না করতেছে এখনো, বাচ্চারা এখনো কান্না করতেছে। বিকজ তারা বলতেছে যে আমি ভোট দিয়ে আসলাম, আমার ভোটটা কেন চুরি হলো। আমার তো ওই মানুষগুলোতে আগে যাওয়ার প্রয়োজন, যাতে আমি এখানে ঐক্যবদ্ধ ভাবে এই মানুষগুলোর পাশে থাকতে পারি। এবং অনেক ব্যবসায়ীর উপরে অলরেডি বলেছে, যেমন এক ব্যবসায়ী আমাকে জানিয়েছে তার কাছে 10 লাখ টাকা চাঁদা চাইছে। সে যদি চাঁদা দেয় তাহলে তার দোকান থাকবে, নাহলে দোকান থাকবে না। এই মানুষগুলোর পাশে আমাদের গিয়ে দাঁড়াতে হবে, আমি সেটা করতেছি। তো আমি এখনো পরিকল্পনা করি নাই। এটা হলো মানুষ যদি চায় বাংলাদেশে নতুন কোনো কিছু, আমাকে যদি কোথাও চায়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি এটা বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ। প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ। এবং আমাদের ইনশাল্লাহ আপনাদের যারা মা আছেন, বোন আছেন, আপনারা অনেক লড়াই করেছেন। বিশেষ করে আপু সারাদিন কান্না করেছেন আর লড়াই করেছেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আরো আছে কোশ্চেন? যে ভাই একটু উপরে অনেক আসছে, তো সেগুলো হলো বিএনপির লোকজন আমার বাসার সামনে মানে ঘোরাফেরা করে। তখন আমি বলেছিলাম যে দেখতে পাইলে যদি কোনো আমার উপরে অ্যাটাক হয়, অ্যাটলিস্ট ঢাকা আটে, আমি কিন্তু একজন কেউ ছাড়বো না। আপনারা দেখেছেন যখন ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছিল, আমি রাজু ভাস্কর্যে বসে সবাইকে সেভ করে নিয়ে এসেছিলাম। এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম, সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য। আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইনি। আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি শান্তিতে বিশ্বাসী। আমি কোনো অরাজকতা তাদের ফাঁদে পা দেই নেই। ফলত আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলে ভোট চুরি করা হয়, ইলেকশন রিগিং হয়, আপনারা দেখিয়ে দিয়েছি। আমাকে হারানো হয়েছে, আমার জন্য আমি দুঃখ পাই না। যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছে, আমি তাদের জন্য দুঃখ পাচ্ছি। জীবনের প্রথম ভোট দিয়েছে, সেই ভোটটা চুরি করা হয়েছে। আমরা ইনশাল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশে ইনশাল্লাহ। জি ভাই, এটা বাংলাদেশের পুরাই বিভিন্ন জায়গায় হয়। যে আমি দেখেছিলাম উত্তরা যেমন খুশি তেমন সাজে একজন নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আগে সেজে এসেছে। তো আমি দেখলাম যে যারা বাচ্চারা তারা কান্নাকাটি করতেছে বেশি। ছাত্রদল করছে, ওরা তো চাঁদাবাজ দল। এবং আমাদেরকে আমরা বলেছি যারা ডিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিব। আমরা কারোর সাথে না, আমরা তাদেরকে বুঝাবো। এবং সে মরার আগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়েতের দাওয়াত দিব। যদি মরার আগ পর্যন্ত হেদায়েতের দাওয়াত না পায়, সে ভালো না হয়, তাহলে আর কি করবো? কবরের উপরে যায় চান্দাবাজ লিখে দিয়ে আসতে হবে। আর কোন আর কিছু করার আছে আমাদের? বলেন, আপনার কিছু করার আছে? এখন আমাদের সবাই ফোন দিয়ে বলে যে তুমি কথা বলবো না, তোমার উপরে আক্রমণ হইতে পারে। হ্যাঁ, আমার কোন আমি কোনো রং মনে করলাম না।
আপনি একটা দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী করেন, আমার এটা বলতেও যদি বাধা দেন তাহলে তো সমস্যা। তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললো ঝামেলা, আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার, উনি আবার বলেছে জনগণকে কনভিন্স করা হলো ইঞ্জিনিয়ার। তো জনগণের মধ্যে তো সেখানে আপনি প্রশাসনকে কনভিন্স করেছেন, ভারতকেও কনভিন্স করেছেন। ভারতের জনগণ তো ওইখানে হলো ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয়? আবার এখন অদ্ভুত কায়দা হয়েছে, যারা দেখি হলো লাঙ্গল ধান সব মিলেমিশে একাকার। এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে, ভোট কই গেল, ভোট তো ধানে চলে গিয়েছে। লাঙ্গলের যারা এজেন্ট, যারা ধানের পক্ষে কাজ করেছে, তো তাদের পার্সেন্টেজ কই? তারা জামার ধারায় বসে আছে, এটা তাদের জেল হয়েছে। ঠিক আছে ভাই, যতটুকু হয়েছে আমার এখন নিরাপত্তাটা আমাদের একটু জায়েজ করে নাও। এখন তারা বলছে ইলেকশনে অংশগ্রহণের সফলতা, মানে ধানের পক্ষে কাজ করার জন্য তাদের সফলতা। এই হলো বাংলাদেশ। দেখবেন সামনে খুব বাজে পরিস্থিতি আসতেছে, এই যে কুসুম কুসুম বিভিন্ন ভাষায় যাচ্ছে, এগুলো লোক দেখানোর বিষয়, এগুলা কিন্তু রিয়েল জিনিস না। এটা যদি করতে হতো তাহলে আগে হলো, উনি তো দেশে এসে বলেছিল, আপনাদের মনে আছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা শুনছেন এটা? কিন্তু এখন আর এটা নিয়ে কোনো কথা বলছে না। আমি মির্জা আব্বাস সাহেবকে অনুরোধ জানাবো, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার কি হবে? এই আসনটা শহীদ ওসমান হাদি ভাইয়ের, এই বিচার নিয়ে এই পর্যন্ত উনি মুখে কুলু পেটে বসে আছেন, এটা নিয়ে কথা বলবেন 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো বিজেপি কারণে বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয়, এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে, উনি এগুলো বন্ধ করতে হবে। ওনার নিজের লোক হলেও এগুলো একটু পিঠা ঠিক করতে হবে। আমি শুনেছি ওনার বাসায় নাকি উনি ফুল টুল ছিঁড়ে ফেলে, বলে যে এই ছেলে কিভাবে এত ভোট পায় আমার, তোমরা কি করছো? আবার বলতেছে যে কেউ যদি চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করবো। তো এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে যে চান্দাবাজি বন্ধ করতে হবে। ইনশাল্লাহ এটা আমাদের সফলতা। তারা যদি বন্ধ করে আরো ভালো, তারা যদি বন্ধ করে আরো ভালো, আমরা তাদেরকে সহযোগিতা করবো, আমরা তাদেরকে দেখিয়ে দিব তার আশেপাশে কোন কোন চান্দাবাজ আছে, আগে এটা ধরতে হবে, আমরা তাদেরকে চিহ্নিত করে দিব। আমরা একটা চান্দাবাজ.com খুলেছিলাম, আপনারা তো জানেন, সেটা তাদের 1000 রিপোর্ট পড়েছে। আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করব, এদেরকে ধরিয়ে দিব। আমার কাছে এখন প্রচুর ফোন আসে, কোথাও কি চান্দাবাজের শিকার হলে, ভাই আমার এই অবস্থা, আমার কাছে হলো চান্দা চাইছে। চান্দাবাজ ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নির্মূল হবে। এবং আমাদের নেক্সট ফাইট হচ্ছে দুর্নীতি, কারণ বিএনপিতে সরকার গঠন করবে, এটা তো দুর্নীতি আগে করছে না, 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা, ছিল না, এটা তো অস্বীকার করতে পারবে না। এবং সেখানে হাওয়া ভবন ছিল, এবার কোনো হাওয়া ভবন চলবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে ইনশাআল্লাহ, যদি তারা দুর্নীতি করতে চায়। নো টলারেন্স উইথ দ্য কারাপশন, কোন একদম জিরো টলারেন্স কারাপশনের সাথে। ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো, মানুষের লড়াই চলবে দ্বিগুণ গতিতে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।